ওরে তাড়াতাড়ি পা চালা, দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশে ঢলতে শুরু করেছে। এই গ্রামের মোড়ল বলেছিল শ্মশানের পথ দিয়ে না যেতে, কিন্তু আমরাই বা কি করব বল? পথ ভুলে অন্যদিকে চলে যেতেই তো গন্ডগোল হলো। মোড়ল মশাই বলেছিল এইদিকে সেই শাকচুনির বাস, তাই না? ওরে বাবা রে, ওই কথা বলিস না, তাড়াতাড়ি চল, এই পথ পেরোতে পারলে বাঁচি। কমলাপুর গ্রামের শ্মশানের কাছেই থাকতো এক শাকচুন্নি। শাকচুন্নির ভয়ে এই পথ দিয়ে কেউ যেতে চাইতো না। এমনিতে শাকচুন্নি কারোর কোনো ক্ষতি করতো না, কিন্তু ওই যে একদিন গ্রামের বিমল সাপুই রাতের বেলা গঞ্জ থেকে ফিরছিল, আর ওই শাকচুন্নি তখন নিজের বান্ধবী পেতনির বাড়ি থেকে আসছিল। রাম 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 রাম। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ তো শাকচুন্নি, বাঁচাও বাঁচাও। ব্যাস এমন চিৎকার জুড়ল যে শাকচুন্নিও চমকে গেছিল। তারপর থেকে গ্রামে গুজব রটে গেছে শাকচুন্নির নামে। ধুর ধুর, ওই বিমলের জন্য এই ভূত জীবনটা একদম বেস্বাদ হয়ে গেছে। কোথায় আগে এই পথ দিয়ে লোক যেত, তাদের কথা শুনতাম, আর এখন ভয়ে ত্রিসীমানা দিয়েও কেউ আসে না। দূর, ভাল লাগে না। ঠিক তখনই একটা শব্দ শুনে শাকচুন্নি নড়ে চড়ে বসে। দূর থেকে বেহারারা পালকি নিয়ে আসছে। পালকিটা কাছে আসতেই শাকচুন্নি বলল, ওমা, এ তো দেখছি কোণে নিয়ে পালকি আসছে। কতদিন পর এই পথে এক পালকি এলো। নিশ্চয়ই এরা পথ ভুল করে এসেছে, নইলে তো এখানে কেউ আসে না। যদিও এসব দেখলে মনের ভেতরটা কেমন হু করে ওঠে। প্রেমিক নন্দকে বিয়ে করার তার খুব ইচ্ছে ছিল। বেঁচে থাকতে তার সেই আশা পূরণ হয়নি। বেচারি শেষে প্রেমিক নন্দর বিরহে আত্মহত্যা করেছিল। হঠাৎ তালগাছের সামনে এসে পালকির একটা ডান্ডা ভেঙে যেতেই পালকিটা দুম করে পড়ে গেল। এই সব বোনাস হয়েছে রে। আরে আরে, এটা কি হলো রে? সুধা দিদি, সুধা দিদি, তুমি ঠিক আছো তো? ততক্ষণে পালকির ভেতর থেকে কোণে সুধা বেরিয়ে এসেছে। তার মুখে ভয়ের স্পষ্ট ছাপ। সে বলল, এবারে কি হবে? আমি কি করে পৌঁছবো? তুমি চুপটি করে ওই গাছের তলায় বসো, আমরা এক্ষুনি এটা সারিয়ে ঠিক করে নেব। সুধা ভয়ে চারিদিকে তাকাচ্ছে। শাকচুন্নি সব দেখছে গাছের ওপর থেকে। ও বলল, এই তাহলে কোণে বাড়ি, মিষ্টি তো মুখখানা। নতুন বিয়ে হয়েছে, নতুন সংসারে যাচ্ছে, কত আনন্দ, মনে কত সুখ। আমি তো কিছুই ভোগ করতে পারলাম না। না পেলাম ঘর, আর না পেলাম বর। সুধা তখন গাছের তলায় এসে বসেছে। শাকচুন্নি মনে মনে ভাবল, এতদিন সংসার পাইনি তো কি, এখন তো পেতে পারি। আমি বরং এই মেয়েটার শরীরেই ঢুকে যাই, তারপর আমার এতদিনের সব অপূর্ণ ইচ্ছে পূরণ করতে পারবো। বর ঘর সব হবে আমার। যেমন ভাবা তেমন কাজ। সুধার শরীরে ঢুকে যেতেই সুধা যেন একটু কেঁপে উঠল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। শাকচুন্নি হাতটা পালকির দিকে তুলতেই পালকি নিমেষে ঠিক হয়ে গেল। আর পালকিতে চড়ে বসে শাকচুন্নি চলল শ্বশুর বাড়ি। তখন সন্ধে গড়িয়ে রাত নেমেছে। পালকি বাড়ির সামনে যেতেই ভেতর থেকে শাশুড়ি বেরিয়ে এসে বলল, এসে গেছে, এই তো আমার ঘরের লক্ষ্মী এসেছে। আরে কে কোথায় আছিস? বরণডালা নিয়ে আয়। নিমেষের মধ্যে হুলুস্থুল পড়ে গেল। লোকজন এলো। শাকচুন্নি মনে মনে বলল, আমার জন্য এত খাতির। জীবনে আমি যেই সুখ থেকে বঞ্চিত ছিলাম, আজ সেই সুখ পাচ্ছি। আমি আর এই বাড়ি ছেড়ে যাব না। সুধারূপী শাকচুন্নি পালকি থেকে নেমে দাঁড়াতেই শাশুড়ি এসে ওর চিবুক ছুঁয়ে চুমু খেয়ে বলল, আজ থেকে তুমি আমার মেয়ে হলে। এসো মা, ঘরে এসো,
এই হলো রান্নাঘর, আর এই হলো তোমার ঘর। শাকচুন্নি মনে মনে দারুণ খুশি। আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। নন্দর সাথে না হোক সংসার তো পেল না সে। ঠিক তখনই একটা ছেলে ছুটে এসে সুধাকে জড়িয়ে ধরে হাততালি দিয়ে বলল, বউ, 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 আমার বউ, বউ, আমার ঘরে এসো। আমারও আমারও বউ এসেছে, আমারও বউ এসে গেছে। সাথে সাথেই শাশুড়ি এগিয়ে এসে বলল, খোকা, এমন করতে নি। ও অনেক যাত্রা করে এসেছে, ওকে বিরক্ত করো না। যাও খেলো। সুধা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকাতে তিনি মাথা নিচু করে নেন। সুধাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বলেন, তোমার মামা তো সবই জানতেন, কিন্তু তোমাকে বলেননি। আমার রাখাল ছোট থেকে এরকম। বয়স বাড়লেও ওর মনের বয়স আজও একটা ছোট বাচ্চার মতো। আমি তো তোমার মামাকে সবটাই বলেছিলাম। তার মানে আমার মামা আমাকে না বলে? হ্যাঁ বৌমা, উনি তোমার কাছে গোপন রেখে বিয়ে দিয়েছেন। তুমি অনাথ, ওদের গলার কাঁটা, এসবই বলেছিলেন বিয়ের আগে। শাশুড়ি চলে গেল। বৌমা, এটা রান্নাঘর। আজ থেকে এখানকার সব দায়িত্ব তোমার। ভয় পেও না, আমি সব সময় তোমার সাথে থাকবো। কিন্তু আজ তো প্রথম দিন, তুমি বরং কিছু একটা রান্না করো। শাশুড়ি চলে যেতেই শাকচুন্নি পড়ল মহা ফ্যাসাদে। খেতে আসবো ভেবেছিলাম, উল্টো আবার রান্না করতে হবে যে। এদিকে আমি তো কিছুই জানি না ছাই। ঠিক সেই সময় রাখাল ছুটে এসে বলল, বউ, ও বউ, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? তুমি বুঝি রান্না করতে পারো না? মানে পারি, কিন্তু কি করব বুঝতে পারছি না। বউ, তুমি ডাল আর ভাত করে দাও। ভাতে একটুখানি আলু দিয়ে দিও। আলু সেদ্ধ ডাল ভাত আমার ভীষণ ভালো লাগে। আর মাছ? মাছ আমি খাই না, গন্ধ লাগে যে। এই বউ, তুমি তাড়াতাড়ি রান্না করে নাও, তারপর আমরা একসাথে খেলবো। হ্যাঁ। রাখাল খিলখিল করে হেসে চলে গেল। শাকচুন্নি রাখালের কথা মতো রান্না করে খেতে দিল। শাশুড়িও দিব্যি খুশি। খেতে বসেই রাখাল হাত পা ছুটতে শুরু করলো। লেবু, আমার লেবু চাই। ও মা, আমি লেবু ছাড়া ভাত খাই না। আরে খোকা, এখন রাত হয়েছে, লেবু কোথায় পাবে? এই দিয়ে খেয়ে নে বাবা। না 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 না, আমি কিছুতেই খাবো না, আমার লেবু চাই। এই হলো একে নিয়ে সমস্যা, যা জেদ করবে সেটাই চাই। আরে বাবা, এত রাতে লেবুটা পাবো কোথায়? শাকচুন্নি আড়াল থেকে সব দেখছিল। সে মনে মনে বলল, লেবু, সে আবার কোনো ব্যাপার নাকি? এই তো একটু দূরেই লেবু তলা। ছেলেটা আমাকে রান্নার সময় সাহায্য করেছিল, আমি বরং ওর জন্য একটু লেবু নিয়ে আসি। শাকচুন্নি তখনই গিয়ে তার লম্বা হাতটা বাড়িয়ে দিল। দূরের গাছ থেকে লেবু পেড়ে এনে দিতেই রাখালের যেন আর খুশি ধরে না। ও আনন্দে লেবু কচলে ভাত খেয়ে নিল। শাশুড়ি ও বউয়ের উপর খুব খুশি হলো। এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। সুধার শাশুড়ি এমনিতে খুব ভালো হলেও তিনি একটু খুঁতখুঁতে। যখন বউ পছন্দ করতে গেছিলেন তখন দেখেছিলেন বৌমা বেশ মিশুকে, কিন্তু বিয়ের পর থেকে বৌমার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলেন। এমনকি বেশ কয়েকবার তো তিনি বৌমাকে রাতের বেলা একা একা বাইরেও যেতে দেখেছেন। সেদিন ঘরে কাঠ শেষ হয়ে গেছে। শাশুড়ি বৌমাকে বলল, বৌমা, ঘরের সব কাঠ শেষ হয়ে গেছে, আমি বরং পুকুর থেকে জল নিয়ে আসি। তুমি রাখালের কাকার বাড়ি থেকে কাঠ এনে রান্না বসাও। আচ্ছা মা। শাশুড়ি চলে যেতেই শাকচুন্নি বলল, আমার এই পা দুটো থাকতে আবার কাঠের কি দরকার? এটা দিয়েই দিব্যি রান্না হয়ে যাবে। শাশুড়ি আসার আগে রান্নাটা সেরে ফেলি। শাকচুন্নি উনুনের মধ্যে পা ঢুকিয়ে রান্না করছে। ঠিক সেই সময় শাশুড়ি কি একটা ভুলে যাওয়াতে ফিরে এসে সেই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। ওরে বাবা গো, এ কি কাণ্ড! ভূত, পেতনি! আমার বউকে পেতনি ধরেছে! শাশুড়ির চিৎকার শুনে শাকচুন্নি তো ঘাবড়ে যায়। সে কিছু বলতে যাবে, শাশুড়ি চেঁচিয়ে বলল,
অনেক দিন ধরেই আমার সন্দেহ হচ্ছিল তুই ওই তাল গাছের পেতনি না। ওরে বাবা গো, আমি এক্ষুনি ওজার কাছে যাচ্ছি। না না না, এমনটা করো না, দোহাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, এমনটা করো না। শাশুড়ি তড়িমড়ি করে ছুটে ওঝার কাছে পালালো। শাকচুন্নি কি করবে ভেবে পাচ্ছে না। না, আর দেরি করলে চলবে না। জীবনে সংসার করার অনেক স্বাদ ছিল, আর কিছু না হোক শরীর ধরে সেই স্বাদ পূরণ হলো। এবার আমাকে যেতে হবে, নইলে ওঝা এসে খুব অত্যাচার করবে। তখন রাখাল সুধার কাছে এসে বলল, বউ, ও বউ, তুমি খুব ভালো। পাড়া সকলে বলে আমি আমি পাগল, আমি খ্যাপা, কিন্তু আমাকে বিয়ে করেছো। তুমি তুমি খুব ভালো বউ। জীবনে হয়তো কারোর ভালো করিনি, কিন্তু আজ করতে বড় ইচ্ছে করছে। রাখাল, আজ থেকে তুমিও আর 5টা ছেলের মতো সাধারণ ছেলে হয়ে যাবে। শাকচুন্নি কিছু একটা জাদু করতেই রাখালের বাচ্চা ছেলের মতন হাবভাব সব বদলে গেল। শাকচুন্নি সুধার শরীর থেকে বেরিয়ে যেতেই সুধা অজ্ঞান হয়ে পড়ে যায়। রাখাল ছুটে এসে বলল, সুধা, সুধা, তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি আমি ঠিক আছি। দূরে দাঁড়িয়ে শাকচুন্নি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, মুখে তৃপ্তির হাসি। এরপরে সুধার শাশুড়ি ফিরে আসে, কিন্তু অবাক হয়ে যায় নিজের ছেলে রাখালকে দেখে। সংসারের সুখ সে পেল না, কিন্তু অন্যের সংসারে সুখ এনে দিয়ে শাকচুন্নির আত্মা মুক্তি পেল। আজ তাড়াতাড়ি মাছ ধরে আড়তে দিয়ে আসতে হবে, 2 দিন হলো ঠিকঠাক মাছ ওঠেনি। এই বলে গোপাল তার জালটা দিঘিতে ফেলে। কয়েকবার জাল ফেলার পরেও মাছ তার জালে ধরা দেয় না। বিরক্ত হয়ে গোপাল বলল, কি অভিশপ্ত দিঘি রে বাবা, মাছ যেন উঠতেই চায় না। না, শেষবারের মতো জাল ফেলে দেখি, যদি কিছু পাই তো পাবো, না হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এবার গোপাল জালটা দিঘিতে ফেলে টান দেওয়া মাত্রই জালটা খুবই ভারী মনে হলো। এই তো পড়েছে, বেশ বড় কিছু পড়েছে মনে হচ্ছে। দিঘির পাড়ে জালটা তুলতেই তার সব আনন্দ নিমেষেই মাটি হয়ে যায়। এ কি, একটা বোতল মাত্র, জালটা এত ভারী লাগছিল কেন তাহলে? দূর, কপালটাই খারাপ, এই বোতলটা আমার পুরো দিনটায় মাটি করে দিল। এটা বলার পরে গোপাল রেগে গিয়ে বোতলটা একটা পাথরে ছুঁড়ে মারে। বোতলটা সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে তার থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। সেই ধোঁয়া আস্তে আস্তে এক ভয়ঙ্কর পিশাচিনী রূপ ধারণ করে। এসব কি হচ্ছে? কি হচ্ছে সব? মুক্তি, মুক্তি, অবশেষে মুক্তি। চলে যা, চলে যা এখান থেকে। আমার ব্যাপারে যদি কাউকে কিছু বলেছিস, তোকে আমি শেষ করে দেব। তা শোনার পরেই গোপাল ভয়ে দিশেহারা হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এক অমাবস্যার রাতে মায়া কালিন্দী গ্রামের এক বাড়ির সামনে এসে হাজির হয়। বাড়ির সামনে দাঁড়িয়ে সে এক মনে মন্ত্র পড়তে শুরু করে। ক্রম শ্রম ক্রিম ক্রিম ভদ্রম হাট। আয়, আমার কাছে চলে আয়। তারপর সেই ছেলেটা ঘুমন্ত অবস্থায় বাড়ির বাইরে বেরিয়ে আসে। চল, আমার সাথে চল, আমার শক্তিকে সম্পূর্ণ করবি, চল। এটা বলতেই ছেলেটা হাওয়ার মধ্যে ভাসতে থাকে, আর মায়া হাওয়ার মধ্যে ভেসে সেই ছেলেটিকে নিয়ে চলে যায়। দিন যায়, গ্রামীণ জনজীবন বিপর্যস্ত। এভাবে চলতে থাকলে তো গ্রামের সব ছেলে মেয়েরা গায়েব হয়ে যাবে। এরপর থেকে রাত্রিবেলায় পাহারার ব্যবস্থা করতে হবে। গ্রামের যারা বলিষ্ঠ জওয়ান আছে তারা রাত্রে পাহারা দিবি। হ্যাঁ, ঠিকই বলেছেন, তাই হবে এরপর থেকে। মায়া আবার এক অমাবস্যার রাতে গ্রামে এসে হাজির, কিন্তু এবার এসে দেখে গ্রামের লোকেরা গ্রাম পাহারা দিচ্ছে। আচ্ছা, তোরা আমাকে আটকাবি? আমি যে মায়া, আমার জাল থেকে কেউ রেহাই পায় না। গ্রামে যারা পাহারা দিচ্ছিল তাদের মধ্যে একজন দেখতে পায় এক মহিলা এগিয়ে আসছে।
সে সাথে সাথে তার পথ আটকায়। এই দাঁড়াও, কে তুমি? এত রাতে এখানে কি করছো? আগে আগে আমি পাশের গ্রামে থাকি। এত রাত্রে কোথায় বেরিয়েছো? ভয় করে না তোমার? জানো না গ্রামে কি হচ্ছে? সবই জানি, আসলে সুগন্ধি বিক্রি করতে করতে রাত হইয়া গেছিল, তাই পথ বইলা এই গ্রামে চলে আইছি। এই তুমি কি সুগন্ধি বিক্রি করো? হ্যাঁ, এই যে দেখেন। তারপর মায়া তার ঝোলা থেকে এক সুগন্ধির বোতল বের করে তার ঢাকনাটা খুলে দেয়। ঢাকনাটা খুলে দিতেই সুগন্ধি বোতলের গন্ধে সবাই জ্ঞান হারিয়ে ফেলে। তখন মায়া তার আসল রূপে ফিরে আসে। বোকা মানুষের দল, তোরা আমার পথ আটকাবি? কি রে বাবু, এখনো ঘুমাসনি? অনেক রাত হলো তো। এই যে এবার ঘুমোতে যাব। রতন ঘুমোতে যাওয়ার সময় জানালা বন্ধ করতে গিয়ে দেখে এক অল্প বয়সী ছেলে আকাশে ভেসে যাচ্ছে। রতন খুবই সাহসী ছেলে, সহজে ভয় পায় না। সে চুপি চুপি বাড়ির বাইরে বের হয়, হাতে মশালটা নিয়ে হাওয়ার মধ্যে ভেসে থাকা ছেলেটার পিছু নেয়। গোটা গ্রামটা তখন নিস্তব্ধতার চাদরে মোড়া। একটু ভালো করে মশালটা তুলে ধরতেই দেখে এ তো তারই বন্ধু ভোলা। ভোলা, এই ভোলা! রতন অনেকবার ডাকার পরেও ভোলার কোনো আওয়াজ পাওয়া যায় না। ভোলা পুরো নিষ্প্রাণ হয়ে ভেসে চলেছে। ভোলাকে বাঁচাতেই হবে, যে এরকম করছে তাকে শাস্তি দিতেই হবে। রতন তখনও বুঝতে পারেনি সে কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। ভোলার পিছু নিতে নিতে সে এক গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলের মধ্যে আশ্চর্য সব চিৎকার শোনা যাচ্ছে। এই জায়গাটা রতনের অচেনা। রতন ভয় পেয়ে আর একবার ভোলাকে ডাক দেয়। ভোলা, এই ভোলা, আমার কথা শুনতে পাচ্ছিস? ভোলার কোনো আওয়াজ পাওয়া যায় না। সে সমানে হাওয়ার মধ্যে ভেসে চলেছে। রতন দেখে ভোলার শরীরটা আস্তে আস্তে এক অন্ধকার গুহার সামনে মিলিয়ে গেল। এ কি, ভোলা কোথায়? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? ইতস্তত হয়ে রতন আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করে। গুহার ভেতরটা স্যাঁতস্যাঁতে এবং ঠান্ডা। রতন তার মশালটা উঁচু করে ধরতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। গ্রামের সমস্ত হারিয়ে যাওয়া ছেলেরা উপর থেকে ঝুলছে, তাদের চোখ ফাঁকা। তা দেখেই রতনের শরীর ঠান্ডা হয়ে যায়। এ কি, এরা এভাবে ঝুলছে কেন? তখনই দূর থেকে এক ভয়ঙ্কর অট্টহাসির আওয়াজ রতনের কানে আসে। সে আড়াল থেকে দেখে দূর থেকে এক পৈশাচিক চেহারা এগিয়ে আসছে। নারকীয় শক্তিতে তার চোখ আগুনের মতো জ্বলন্ত। আর একটা অমাবস্যা, তারপর আমি সম্পূর্ণ পৈশাচিক শক্তির দেবী হব। আমি টাটকা জ্যান্ত শরীরের গন্ধ পাচ্ছি। কার এত সাহস আমার গুহায় এসে হাজির হয়েছে? কে তুই? তোর তো দেখছি খুব সাহস। এইরকম রক্ত মাংসের ছেলেই তো আমার দরকার। তুমি এদেরকে তুমি কি করেছো? তুই জানতে চাস আমি কি করেছি? মায়া তখন তার লম্বা নখওয়ালা হাত দিয়ে রতনের বুকে আঘাত করে। রতন ছিটকে গুহার বাইরে আছড়ে পড়ে। সাথে সাথে সে জ্ঞান হারিয়ে ফেলে। মায়া তার অট্টহাসি করতে থাকে। সকালবেলায় জঙ্গলে এক কাঠুরে কাঠ কাটতে এসে এক বাচ্চা ছেলের গোঙানির আওয়াজ শুনতে পাই। জল খাবো, একটু জল খাবো, কেউ কেউ একটু জল দাও আমায়। কাঠুরে আওয়াজ শুনে এগিয়ে দেখে এক গাছের আড়ালে এক ছেলে কেঁদেই যাচ্ছে। এ কি, এ তো লোকের ছেলে রতন। এই নে নে, এই জল খেয়ে নে। এই চল চল, আমি তোকে তোর বাড়ি পৌঁছে দিচ্ছি। ওরে বাবু, তুই কোথায় গেছিস রে? ফিরে আয়, ফিরে আয়। কেঁদো না লক্ষ্মী, কেঁদো না, নিজেকে শক্ত করো। দেখো রতন ঠিক ফিরে আসবে। ঠিক তখনই দূর থেকে
আওয়াজ ভেসে আসে। তা শোনা মাত্রই লক্ষ্মী বলে, ওই তো রতন ফিরে এসেছে। লক্ষ্মী তখন রতনকে জড়িয়ে ধরে অঝোর কান্নায় কাঁদতে থাকে। তুই কোথায় গিয়েছিলিস আমায় ছেড়ে? তুমি কেঁদো না মা, আমি সব বলছি। রতন ভয়ানক ঘটনাটার ব্যাপারে বলতে থাকে। রতনের সব কথা শুনে মোড়ল মশাই বলেন, এ তো ভয়ানক ব্যাপার। কোনো চোর ডাকাত বা জেলে ধরার কাজ হলে কিছু করা যেত, কিন্তু পিশাচিনীর সাথে আমরা পেরে উঠবো কি করে? এই মোড়ল মশাই, পুরনো শিব মন্দিরে এক অঘরী বাবা এসেছেন। শুনেছি ওনার অনেক ক্ষমতা। আমাদের বিপদের ব্যাপারে যদি জানাই নিশ্চয়ই সাহায্য করবেন, কি বলেন? এতে আবার বলার কি আছে? চলো চলো, এখনই চলো। অঘরী বাবা তো মহাদেবের পরম ভক্ত, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। মোড়ল মশাই আর গ্রামের কয়েকজন পুরনো শিব মন্দিরে সে উপস্থিত হয়। এসে দেখে এক অঘরী সাধু বাবা যজ্ঞের সামনে সাধনা করছেন। তার শরীর থেকে এক অলৌকিক আভা বেরিয়ে আসছে। গ্রামের মানুষের উপস্থিতি পেয়ে তিনি তার চোখ খুলে বললেন, আমার সব জানা আছে, তোদেরকে কিছু বলতে হবে না। এটা হলো মানস সরোবরের জল। তখনই অঘরী বাবার পাশে থাকা এক মাটির কুমণ্ডল শূন্যে ভেসে ওঠে। তারপর তাদের সামনে এসে হাজির হয়। শোন, ওই কুমণ্ডলে এক রুদ্রাক্ষের মালা আছে, এটা রতনকে পরিয়ে দিস। আর পরের অমাবস্যার রাত্রে ওই পিশাচিনী রতনকে নিতে আসবে। তখন তার মুখের মধ্যে এই জলটা ঢেলে দিলে তোরা এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবি। পিশাচিনীর মুখের মধ্যে জলটা ঢালবে কি করে বাবা? এই নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না। রতনের ওপর মহাদেবের আশীর্বাদ আছে। যা যা, চলে যা। মোড়ল মশাই ও গ্রামের লোকজন সেখান থেকে চলে যায়। গ্রামে ফিরে রতন এবং তার মাকে তারা সব কথা জানায়। কিরে রতন, পারবি তো? পারতে তো আমাকে হবেই। আমার বন্ধুদের জন্য আমি এইটুকু করতে পারবো না? দেখতে দেখতে সেই ঘোর কালো অমাবস্যার রাত এসে উপস্থিত। গোটা গ্রাম জেগে আছে, কিন্তু কোনো আওয়াজ কোথাও শোনা যাচ্ছে না। সবাই অপেক্ষা করছে মায়া পিশাচিনীর জন্য। ঠিক যখন ঘড়ির কাঁটা 12টা পেরোলো, মায়া পিশাচিনী রতনের বাড়ির সামনে এসে হাজির। ক্রম স্ত্রম ক্রিম ক্রিম ভদ্রম হাট, আয় আমার কাছে চলে আয়। এটা বলার পরেই রতন বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু অন্যান্য ছেলের মতো তার চোখ অন্ধ নয়। সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায়। তা দেখে পিশাচিনী একটু অবাক হয়ে যায়। তোর মধ্যে তো অপূর্ব শক্তি আছে, আমার তোকেই চাই। আজ আমার এতদিনের অপেক্ষা সম্পূর্ণ হবে। আমি তোমার সাথে যেতে রাজি আছি, কিন্তু কিন্তু কি? তুমি যাদেরকে গুহার মধ্যে বন্দি করে রেখেছো তাদেরকে মুক্ত করতে হবে। তাই হবে, তোর শক্তির জন্য আমি সবাইকে মুক্ত করতে রাজি। এটা বলার পরে রতন মায়ের কাছে এসে দাঁড়ায়। তোর দেখছি খুব সাহস, তোর কি প্রাণের ভয় নেই? না, আমি তোমাকে ভয় পাই না। আচ্ছা শোন, তবে তোর বন্ধুদের মুক্তি তো আমি দেবই, আর সেটা হবে তাদের মৃত্যু। মায়া তখন বিকট অট্টহাসিতে হাসতে থাকে। তার অট্টহাসি গোটা গ্রামে শোনা যাচ্ছে। ঠিক এমন সময় রতনের পাশে থাকা এক ঢাকা পাত্রটা তুলে অঘোর সাধু কুমণ্ডলের জল মায়ার মুখে ছুঁড়ে দেয়। মায়া তখন তার অট্টহাসি থামিয়ে যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করতে থাকে। কি করলি? কি করলি তুই? আমার শরীরের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। তোমাকে আমি চিরমুক্ত করে দিলাম। না না, এ হতে পারে না, এ হতে পারে না। তারপর পিশাচিনীর শরীরটা পুড়ে হাওয়ার মধ্যে মিশে যায়। মায়ার শরীরটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সমস্ত বন্দি ছেলেরা তাদের প্রাণ ফিরে পায়। এরপর লক্ষ্মী ও সকল গ্রামবাসীরা বেরিয়ে এসে রতনকে নিয়ে আনন্দে মেতে ওঠে।